হে গাইজ, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে একটা একদম অন্যরকম একটা ধরাছোঁয়ার বাইরে গিয়ে একটা ভিডিও করছি। সাধারণত আমার চ্যানেলে দেখেছো তোমরা যে বাচ্চাদের বাজরাংদের ভিডিওই এসে থাকে, বা আমার ছোটোখাটো কিছু রান্নার ভিডিও। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইচ্ছা করলো তোমাদের সাথে আলোচনা করতে। ইনফ্যাক্ট যেহেতু আমি লেখালেখি করি, আমার প্রফেশনটাই এটা, তো আমার মনে হলো যে আমার একটা লেখা শেয়ার করি এবং তার মাধ্যমে তোমাদের কাছে কিছু মেসেজ পৌঁছে দিই, যাতে তোমাদের একটু হলেও তোমরা কোথাও গিয়ে উপকৃত হতে পারো। তো সেই জন্যেই আমার এই প্রয়াস বা চেষ্টা বলতে পারো। আজকের যে টপিকটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ভাগ্য। মানে আমরা সব সময় দোষ দিয়ে থাকি আমাদের ভাগ্যকে, যে আমাদের ভাগ্যটা খারাপ, বা আমার ভাগ্য ভালো না, অমুকের ভাগ্য ভালো। আমরা সব সময় ভাগ্যকে দোষ দিয়ে থাকি। তো ভাগ্য অ্যাকচুয়ালি কী সেটা তো আমি বলবই, মন দিয়ে শুনবে পুরো ভিডিওটা, যে ভাগ্য আসলে কি। আর একটা জিনিস হচ্ছে, আমরা অনেক সময় খুব মন খারাপ করে থাকি, আমাদের মধ্যে একটা কাজ করে লোকে চোখ দেবে, যে হ্যাঁ এটা 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 হয়তো বলতে পারো যে মানুষের চোখ খুব খারাপ। কারণ আমরা দেখেছি, একমাত্র যেহেতু আমি অবলা সন্তানদের নিয়ে থাকি, সেহেতু আমি খুব ভালো করে এই মানুষের সাথে ওদের ডিফারেন্সটা খুব ভালো বুঝতে পারি, যে আসলে মানুষ কি প্রকৃতির, আর ওরা কি প্রকৃতির। তো ওদেরকে ছুলেই কিন্তু বারবার ঈশ্বরের ছোঁয়া আমি পাই। তো সেই সব নিয়েই বলবো। যে প্রথমে বলি যে ভাগ্য কি। আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম যে ভাগ্য মানে হাতের উপর কাটাকুটি খেলার ছক। ভালো করে বোঝো, লেখাটা কিন্তু খুব সুন্দর, মন দিয়ে শুনবে, ছোট্ট একটা লেখা। ভাগ্য মানে হাতের উপর কাটাকুটি খেলার ছক, ভাগ্যের গায়ে যেন কত আঁচড় কত ক্ষত, যে নিজেই ক্ষততে থাকে সে কি আর অন্যের ভালো খারাপের বিচার করতে পারে? মানেটা বুঝলে? আমরা ভাগ্য মানে কি বুঝি? আমাদের হাতের রেখা। আমরা জ্যোতিষীদের কাছে যাই। আমি কিন্তু কাউকে ছোট করছি না, কোনো প্রফেশনকেই আমি ছোট করছি না, আমি আমার ব্যক্তিগত মতামত, আমার চিন্তাধারা দিয়ে বলছি। যারা জ্যোতিষী হন তাদের অন্যরকম, তারা অনেক পড়াশোনা করেন, পড়াশোনা করে আজকে এই জায়গায় এসছেন, তাদের প্রফেশনটাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। আমি জাস্ট আমার চিন্তাধারা দিয়ে বলছি, একজন সাধারণ মানুষ হিসাবে। ভাগ্য মানে আমরা সাধারণ মানুষ হিসাবে কি বুঝি, যে হাতের উপরে এই যে রেখাগুলোকে আমরা বুঝি, তাই তো? তো আমি এখানে আমার লেখাটাতে বলতে চেয়েছি, ভাগ্য মানে হাতের উপর কাটাকুটি খেলার ছক। কেন কাটাকুটি খেলার ছক? এই যে রেখাগুলো এরকম কাটাকুটি, দেখো কাটাকুটি খেলার মতো ক্রস করে করে গেছে, ওই জন্য কাটাকুটি খেলার ছক। আর ভাগ্য মানে যদি এই কাটাকুটি খেলার ছকই হয়, তাহলে ভাগ্যের গায়ে যেন কত আঁচড় কত ক্ষত। তাহলে এইটা যদি আমাদের ভাগ্য হয়, এই ভাগ্যর গায়ে তো কত আঁচড় কত ক্ষত। তাহলে এই ভাগ্যই যদি, তারপরে লাইনটা ছিল যে নিজেই ক্ষততে থাকে সে কি আর অন্যের ভালো খারাপের বিচার করতে পারে? তাহলে এই ভাগ্যই যদি নিজে এত ক্ষততে থাকে, ওর যদি নিজেরই এত যন্ত্রণা থাকে, ও তাহলে আমাদের প্রেডিকশন কি করে করবে যে আমাদের ভালো হবে কি খারাপ হবে? সেই বিচারটা কি ও করতে পারে? তাহলে আমাদের সবার আগে ভাবতে হবে যে ভাগ্যটা আসলে এমন একটা জিনিস, আদতে যেটা ভাগ্য, সেই ভাগ্যটাকে আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, এবার ভাগ্য মানে যে শুধু আমার অনেক পয়সা হবে, আমি অনেক বড়লোক হব, অনেক টাকা পয়সা হবে, সেটাও কিন্তু নয়। ভাগ্য মানে এটাও যে মানুষটা দিনরাত অসহায় মানুষের সেবা করে যাচ্ছে, সেটাও কিন্তু তার কাছে অনেক বড় ভাগ্য। কারণ সে কিন্তু ঈশ্বরের সাথে কোথাও গিয়ে কানেক্টেড। ঈশ্বর তাকে সেই সুযোগটা করে দিয়েছে। আমরা যারা সারা দিন রাত ধরে অবলা বাচ্চাদের সেবা করে যাই, আমরাও কিন্তু ঈশ্বরের খুব পছন্দের। তোমরা দেখেছো কমিউনিটিতে আমি এর আগেও অনেকবার অনেক লেখা এই নিয়ে পোস্ট করেছি, ঈশ্বরের সাথে আমাদের কানেকশানটা নিয়ে।
এবং যারা এই অবলা সন্তানদেরকে ভালোবাসে বা যারা আদতে যারা ভালোবাসতে জানে, তারাও কিন্তু ঈশ্বরের সাথে কানেক্টেড। তো এবার আমি বলি যে আমাদের মনে হয় যে আমি অনেককে এটা বলতে শুনেছি, আলোচনা করতে শুনেছি। সত্যি কথা বলতে একটা টাইম না আমি নিজেও খুব ডিপ্রেশনে ছিলাম একটা টাইম, কিন্তু আমি তারপরে অনেক না রিসার্চ করি, মানে আমি অনেক ভাবি, অনেক পড়াশোনা করি, আমার যতটা মনে হয়েছে করা দরকার আমি করি এই এই জিনিসটা নিয়ে। তো আমার মনে হয় তোমাদেরকেও আমি অনেকটা হেল্প করতে পারবো আশা করি। যেমন ধরো আমার এই চ্যানেলটা খোলার আগে না এমন একটা সিচুয়েশন মানে আমার হয়েছিল, আমি আমার বাচ্চাদের উদাহরণ দিয়ে বলছি, আমি আমার বাচ্চাদের ছবি পর্যন্ত কোথাও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, কারোর সাথে শেয়ার করতাম না, বাচ্চাদের দেখাতাম না। তো আমি একটা খুব অন্ধকারের মধ্যে চলে গেছিলাম। সেই অন্ধকার থেকে কিন্তু তুলে আনে আমাকে পম, এবং পম তুলে এনে আমাকে বলে দিদি তুমি চ্যানেলটা খোলো। তো সেইগুলো তো তোমরা সবাই জানো, আমি ওই ওই এটাতে যাচ্ছি না এখন। তো আমার কিন্তু তখন একটা ধারণা ছিল যে না, আমার বাচ্চাদের ছবি দিলেই হয়তো কেউ চোখ দেবে, বাচ্চাদের ক্ষতি করবে, এরকম একটা ধারণা কিন্তু আমার ছিল। এবার আসি, আমরা ধরো আমাদের ডেলি লাইফস্টাইলে যেরকম আমরা ছবি দিই, ধরো কোথাও তুমি তোমার হাজব্যান্ডের সাথে বেড়াতে গেলে, কি তুমি তোমার বাবা মার সাথে গেলে, কি তুমি তোমার বাচ্চাকে নিয়ে, সন্তানকে নিয়ে বেড়াতে গেলে, বা তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে গেলে, তো তুমি কি করছো যে কারুর সাথে সেটাকে শেয়ার করছো না বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছ না। এবার এটার একটা ব্যক্তিগত কারণ হতে পারে, অনেকে চায় যে না আমি ছবি শেয়ার করব না, সেটা আলাদা। কিন্তু অনেকে ভয় পায়। আমার কাছে না ইনফ্যাক্ট এইরকম অনেক আবদার এসছে, আবেদন এসছে যে দিদি এরকম নিয়ে একটা যদি কিছু ভিডিও করা যায়, তাহলে দেখো তুমি তোমার এই, ইনফ্যাক্ট আমার এই লেখাটা নিয়ে আমার কাছে আবেদনটা এসেছে যে তোমার এই লেখাটা আমাদেরকে এতটা নাড়া দিয়েছে, তো এইটা নিয়ে যদি কোনো রকম তুমি একটা ভিডিও করতে পারো, তো সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তো আমরা ছবি দিতে ভয় পাই। তো দেখো একটা কথা আমি বলছি, জীবন খুব 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 অল্পর একটা কয়েক ক্ষণের জীবন। আমি আজ এখানে বসে আছি, আমি জানি না 10 মিনিট পর আমি থাকবো কি না। তো আমার শুধু একার ক্ষেত্রে আমি বলছি না, আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই যে জীবনটাকে চুটিয়ে বাঁচো, চুটিয়ে বাঁচো, চুটিয়ে এনজয় করো। আমি ভীষণভাবে ভুক্তভোগী ছিলাম বলে আজকে আমি এই জায়গাটা থেকে বেরোতে পেরেছি বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি চাই আমার যেটাতে উপকার হয়েছে, আমি যেটাতে উপকৃত, সেটা তোমাদের সবার মধ্যে ছড়িয়ে দিতে, যাতে তোমরাও উপকারটা পাও। তো এবার আসি, মনে যদি তোমাদের ভয় থাকে যে আমি ছবি দেব না, অমুক লোকে চোখ দেবে, বা অনেকে হয় কি লক প্রোফাইল করে রাখে যে অমুকজন দেখে নেবে, আমার শত্রু দেখে নেবে, তারপরে আমার কোনো ক্ষতি করে দেবে, তারপরে অনেকের মনে ধারণা আসে যে ব্ল্যাক ম্যাজিক, হ্যানা তুসুক, এই সমস্ত আসে। আমি না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, একটা জিনিস জানবে, তুমি ছবি দিলে তোমার জীবনের আনন্দ তুমি যদি কারোর সাথে শেয়ার করতে পারো, যারা সত্যি তোমাকে ভালোবাসে, যারা আনন্দ নিতে পারে, আনন্দ কিন্তু সবাই নিতে পারে না, যারা আনন্দ নিতে পারে না তারা না তার খুব মানে খুশি হবে এবং তোমাকে আশীর্বাদ করবে। আর যারা তোমার, ধরে নিলাম তথাকথিত যারা তোমার শত্রু, তারা হয়তো একটু মুখ বেজার করবে, একটু হয়তো জেলাসি ফিল করবে, বাট ক্ষতি করার ক্ষমতা কিন্তু তাদের তোমাদের ওপর নেই। কারণ একটা জিনিস সবার আগে জানবে যে আমি মানুষটা কেমন, আমি মানুষটা যদি কারুর ক্ষতি করে না থাকি, তাহলে পৃথিবীতে কারুর সাধ্যি নেই আমার ক্ষতি করার। কারণ আমি কারুর ক্ষতি করিনি মানে আমি আর কারুর কাছে, আমি তোমার ওর তার কাছে সৎ কিনা নয়, আমি ওই ওপরওয়ালার কাছে সৎ কিনা সেটাই কিন্তু আসল দেখার। আগে মনে রাখবে যে আমি কি কোনোদিন কাউকে কোনো রকমভাবে আঘাত দিয়েছি, নাকি আমি কারুর ক্ষতি করেছি। অজান্তে হলে সরি বলো, আর যদি অজান্তে না হয়, যদি
সত্যিই কারোর ক্ষতি করে থাকো, তাহলে তোমার মনে এই ভয়গুলো আসার কথা। কিন্তু যদি সত্যিই তুমি কিছু না করে থাকো, আর তুমি তোমার তুমি কি বা আমার আমি কে যদি তুমি চিনতে পারো, জেনে রাখো যে তুমি কতটা সৎ, কতটা ট্রান্সপারেন্ট, তাহলে কিন্তু তোমার মনে এই ভয়গুলো আসবার কোনো কারণই নেই, কোনো কারণই নেই। আর এই ব্ল্যাক ম্যাজিক, হ্যানা তুসুক, এগুলো আলটিমেটলি কিছুই না। এগুলো হচ্ছে মানুষকে থামিয়ে দেওয়ার, মানুষকে ভয় পাওয়ানোর একটা রাস্তা। তো তোমার জীবনের হাতে গোনা কয়েকটা দিন, কত দিন সেটা হয়তো তুমি জানো না, জানবে কি করে, আমরা কেউই জানি না। তো সেই রাস্তাটা ধরে তুমি এগোচ্ছ, সেখানে যদি তোমার এই ভীতিগুলো মনের মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু তুমি চট করে সেখানেই থেমে যাবে। তারপর যখন তুমি থেমে যাবে, এবার তোমার বয়স যখন বেড়ে যাবে, একটার পর একটা দিন এগিয়ে যাবে, তখন তোমার জীবনে কি হবে জানো? আফসোস শুরু হবে। তোমার মনে হবে যে আমি তো সত্যিই কত সুন্দরভাবে আমার জীবনটাকে কাটাতে পারতাম, সেই দিনগুলো হারিয়ে ফেলেছি। তখন তোমাকে কে সাথ দেবে না, কে তোমার বন্ধু হবে না? না সময়। সময় কিন্তু তুমি চাইলেও সেই আগের সময়টা তোমার বন্ধু হতে চাইবে না। আগের সময়টা কি বলবে? যে আমি তোমার কাছে এসেছিলাম, তুমি আমাকে ভুল বুঝেছো, সরিয়ে দিয়েছো, তাই এখন আমার তো তোমার কাছে আসার আর ইচ্ছা নেই, আমাকে এখন অন্য কারুর কাছে যেতে হবে, কারণ সে আমাকে চাইছে, অন্য কোনো ব্যক্তি হয়তো সেই সময় তার লাইফটাকে লিড করতে চাইছে। আর একটা কথা বলি, অনেকেই ভেঙে পড়ো যে আমার ভালো লাগছে না, বা আমার সাথে আমাকে বোঝার কেউ নেই, আমি খুব একা ফিল করি। একটা কথা বলি, একার সাথে একা কাটানোটা না ভীষণ ভীষণ আনন্দের। কোনোদিন তুমি যদি একার সাথে একা বাঁচতে শিখে যাও, তার থেকে আনন্দের কিন্তু আর কিছু নেই। আমি ধরে নিলাম তোমার কোনো বন্ধু বান্ধব নেই, তোমার জীবনে কেউ নেই, তুমি একা মানুষ, তুমি খুব সাজো, তুমি যদি মহিলা হও, তুমি খুব সাজো, গান শোনো, গান গাও, লেখার চেষ্টা করো, আঁকো, আঁকতে না পারো, লিখতে না পারো, যা পারো তাই করো। বিকেলবেলা বেরিয়ে পড়ো, আকাশের দিকে তাকাও, পাখিরা কিভাবে দল বেঁধে তাদের বাসায় ফিরছে দেখো, পাখিদের ডানায় কত আগুন, কত ইচ্ছে, কত আফসোস, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করো যখন পাখিরা বাসায় ফিরে যায় দল বেঁধে। সূর্যকে নিয়ে ভাবো, সূর্যের অস্ত যাওয়ার সময় চিন্তা করো যে সূর্য অস্ত যাওয়ার সময় এবার সূর্য কি করবে, রাতের অন্ধকার নেমে আসবে, রাতের অন্ধকারে কত কিছু লুকিয়ে থাকে আমাদের চোখের আড়ালে, সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো। হ্যাঁ, আমি কিন্তু এইভাবেই লেখালেখি করি, এবং আমি কিন্তু এরকমভাবেই কল্পনায় নিজেকে সবসময় আমি না সবসময় কিছু খুঁজে যাই। মানে কি বলবো যে চালের ভেতরে কাকড় খোঁজার মতো আমি যখনই কোথাও যাই, আমি না কিছু খুঁজে চলি। কারণ এই খোঁজাটা, জীবনে এই খুঁজে চলাটা আমাকে সবথেকে বেশি হেল্প করে আমার লেখাতে। এবং এই খুঁজে যখন চলি না, খোঁজার মধ্যে দিয়ে আমি আমার লেখাটাকে আরও ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, আর আমি লিখতে ভীষণ পছন্দ করি। আমার কিছু লেখা তোমরা পড়েছো, অনেকে আমাকে আশীর্বাদ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। আমি বাকি লেখা চেষ্টা করছি, যদি তোমরা আমাকে অনুমতি দাও তো আমি আমার লেখা পড়ে তোমাদের শোনানোর চেষ্টা করব মাঝে মধ্যেই ভিডিওতে। তো এই জিনিসগুলো আমার মনে হলো তোমাদেরকে বলবার, যে পৃথিবীতে কোনো কিছুই কিন্তু আফসোস করার বা থেমে থাকার নয়, সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, তাই বলে কি কষ্ট হয় না? আমার যেমন খুব কষ্ট হয় এক এক সময়, যখন আমি হাউ হাউ করে কেঁদে ফেলি, কিন্তু আমার ওই কান্নাটা আমার কিসের অস্ত্র জানো? আমি আমার কান্নার মাধ্যমে আমার দুঃখটাকে আমি ঘোচাতে পারি। একটা উদাহরণ দিই তোমাদেরকে। একার সাথে একা বাঁচা যায় কেন বলছি, আমি তখন খুব ছোট, আমার তখন 5 বছর বয়স। আমার মা ওপেন হার্ট সার্জারি হয়, মাকে ভেলোর নিয়ে যেতে হয়। আমার বাবা গভর্নমেন্ট
সার্ভিস করতেন রেলে। তো বাবাকে অফিসের কাজে প্রায়শই বাইরে থাকতে হতো। আর মাকে যখন হঠাৎ মা নার্সিংহোমে হসপিটালে ভর্তি ছিলেন এবং সেখান থেকে রাতারাতি মাকে ভেলোরে ট্রান্সফার করা হয়। মার এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন হয়। আর আমার মা ছোটোবেলায় মা খুবই অসুস্থ ছিলেন। মার বোথ সাইড প্যারালাইসিস হয়ে যায় এবং মার দুবার স্ট্রোক হয়। সেখান থেকে আমার মা কিন্তু আজকে প্রচুর সুস্থ এবং ভগবানের আশীর্বাদে মার প্রচণ্ড মনের জোর বলেই কিন্তু মা আজকে একদম সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো যেটা বলছিলাম যে আমি তখন খুব ছোট মানে খুবই ছোট, একটা 5 বছরের শিশু। তো আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। আমার বাবা মা, কাকা কাকি, 2 কাকা কাকি, ভাইরা, আমার ঠাকুমা, দিদা। কিন্তু জানো, আমি তখন ওইটুকু একটা শিশু, আমার মনে একটা এইরকম চিন্তাধারা তখন থেকে শুরু হয়ে গেছিল। আমার মাকে না মানে প্রত্যেক মাসেই মাকে হসপিটালাইজড করতে হতো। মানে মার এতটাই শরীর খারাপ ছিল। তো আমার ভাই তখন খুব ছোট, আমার খুড়তুতো ভাই। তো আমি দেখতাম কাকি কোলে নিয়ে ভাইকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ, তো আর আমার ঠাম্মি আর আমার দিদা আমাকে প্রচণ্ড ভালোবাসতো। মানে আমার ঠাম্মি দিদার কাছে আমি ছোটোবেলায় বেসিক্যালি ছোট থেকে বড় হয়েছি ঠাম্মি দিদার কাছে। তো আমার না, যখন আমি কাকিকে দেখতাম যে ভাইকে ঘুম পাড়াচ্ছে, আমি যদি কাকিকে বলতাম, কাকি অবশ্যই আমাকেও ঘুম পাড়াতো। কাকি আমাকে পড়তে নিয়ে যাওয়া, পড়া থেকে নিয়ে আসা, অনেক কিছুই করেছে। কিন্তু আমার ওইটুকু বয়সে আমার একটা চিন্তাধারা হয়ে গেছিল, আমারও খুব ইচ্ছে হতো যে কাকির কোলে উঠে ভাইকে যেমন কাকি ঘুম পাড়াচ্ছে, কাকির কোলে উঠে না, আমার মা যদি আমাকে এরকম ঘুম পাড়াতো, আমার বাবা যদি আমাকে কোলে করে নিয়ে ঘুম পাড়াতো। তো তখন আমি কি করতাম, ওইটুকু বয়সে আমি এতটাই শক্ত হয়ে গেছিলাম, আমি আমার গুরুদেবের কথা চিন্তা করতাম। আগের দিনে তোমাদের ভিডিওতে বলেছি আমার গুরুদেব নিগমানন্দ পরমহংসদেব, জয়গুরু। তো আমি ওইটুকু বয়সে ভাবতাম চোখ বুজে যে জয়গুরু এসছে, জয়গুরু আমাকে কোলে নিয়েছে, আমি ঠাকুরের কাঁধে মাথা দিয়ে শুয়েছি আর ঠাকুর আমাকে গান গেয়ে গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর স্কুলে যেতাম, বন্ধুদের সাথে যদি ধরো ঝামেলা হতো বা টিচার বেস্ট ফ্রেন্ডের পাশ থেকে সরিয়ে দিয়েছে, ছোট বয়সে যেগুলো হয়, সেই সময় দুঃখগুলো কাকে বলবো? বাবা মা, আমার তো কেউ বলবার ছিল না, কারণ বাবা ভেলোরে মাকে নিয়ে বাবাকে থাকতে হতো, ওখানে মার কাছে কে থাকবে? আমি এখানে একা, ঠাকুমা দিদা কাকা কাকি সবার কাছে। তো ওই ঠাকুরকেই বলতাম, জানো তো জয়গুরু এরকম হয়েছে, বলো না কালকে টিচারকে যে আমার বন্ধুর পাশে বসিয়ে দিতে। মানে আমি ঠাকুরের সাথে সব শেয়ার করতাম। তো আমি কিন্তু ওইটুকু বয়স থেকে আমি একাই, আমার বিয়ের আগে অবধি আমি তোমাদেরকে বলতে পারি আমি কিন্তু একাই নিজের সাথে নিজে বেঁচেছি। এবং সেই বাঁচাটার মধ্যেও একটা ভালো লাগা, ভালোবাসা ছিল। বেঁচে থাকা যায়, চেষ্টা করলেই বেঁচে থাকা যায়। তো এরপর আমার ঘটনাগুলো আর বলছি না, কারণ অনেক ইতিহাস বলতে হবে এখন, বলতে শুরু করলে। তো যাই হোক, আমি চাই সবসময় যে যদি আমি কোনো কিছুতে উপকৃত হই, সেটা দিয়ে তোমাদেরকেও চেষ্টা করি যে তোমাদেরকে ভালো রাখার, তোমরা যাতে ভালো থাকো। তো এইটাই বলার, তোমরা মন খুলে বাঁচো, চুটিয়ে বাঁচো, মন খুলে বাঁচো। ঘুরতে যাও, বন্ধু বান্ধব, ভাই বোন, হাজব্যান্ড, লাভার, বাবা মা, সবার সাথে ঘুরতে যাও, ছবি দাও, মন খুলে বাঁচো। মানে এই ভয়টা পেও না যে অমুকে আমার ক্ষতি করবে বা তমুকে আমার ক্ষতি করবে, এই ভয়টা পেও না। আর ওই যেটা বললাম যে বাজরাংদের আওয়াজ আসছে, আমার কথা শুনছে, তো আমি ভিডিও করছি, ওনাদেরও তো একটু কিছু বক্তব্য চাই বলার, সেই জন্য ওনারা চেঁচাচ্ছেন ও ঘরে, আমি এই ঘরে এসে ভিডিওটা করছি। তো আর জীবনে সবসময় এটা মাথায় রাখবে যে আমাকে আমার লক্ষ্য ধরে কিন্তু হাঁটতেই হবে। আমার পথটা আমাকেই ঠিক করতে হবে, আমি কতদূর যাব। আর একটা কথা, যে স্বপ্ন যদি কিছু থেকে থাকে মনে, সেই স্বপ্নগুলোকে না চেষ্টা করবে বাস্তব করবার। স্বপ্নের পেছনে ছুটে দেখো, স্বপ্নের পেছনে যত ছুটবে না, স্বপ্ন দেখবে তত তোমাকে আঁকড়ে ধরবে। আর তুমি যদি স্বপ্ন দেখে বসে থাকো কিন্তু স্বপ্নের পেছনে না ছোটো,
তাহলে কিন্তু তোমার কোনোদিনই সেই স্বপ্নটা পূরণ হবে না। তো যেমন আর একটা উদাহরণ দিই, আমার যেহেতু মা অসুস্থ ছিল ছোটোবেলায়, তো সেই সময় আমার বাবা আমাকে ডগি এনে দিলেও হয়তো আমি সেই সময় সেইভাবে কেয়ার করতে পারতাম না তাকে। তো বাবা কি করতো, আমাকে গ্যালিফ স্ট্রিটে নিয়ে যেত আর নিয়ে গিয়ে পাখি কিনে দিত, আর কিছুতেই না ডগিদের ওই পোর্শনটাতে আমাকে যেতেই দিত না। তো আমার খুব স্বপ্ন ছিল যে আমি একদিন ডগি কিনবো। তো সেই স্বপ্নটা কিন্তু আমি বাস্তবে পূরণ করেছি আজ আমার বাজরাংদের দিয়ে। আমি কিন্তু থেমে থাকিনি, আমি কিন্তু পরপর নিয়ে গেছি, কারণ এবং আমি জানি যে আমি এদের নিয়ে ভালো থাকবো, আমি এদের করতে পারবো। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম মজার। তবে শুধু তো এই স্বপ্নটা থাকলেই হয় না, অনেকের মানুষের অনেক স্বপ্ন থাকে। স্বপ্নের পেছনে কিন্তু ছুটতে হবে বস। স্বপ্ন দেখলাম, দেখে চুপ করে বসে থাকলাম, তাহলে কিন্তু হবে না। স্বপ্নের পেছনে সবসময় ছুটতে হবে। যত তুমি স্বপ্নের পেছনে ছুটবে, স্বপ্ন কিন্তু তত তোমার দিকে এগিয়ে আসবে। আর যদি তুমি স্বপ্ন কিন্তু খুব রাশভারী মেজাজি একজন ব্যক্তি, ও কিন্তু যদি দেখে যে ওকে কল্পনা করে, ওকে দেখে কেউ চুপ করে বসে আছে, ও কিন্তু বহুত রেগে যায়, ও কিন্তু তার কাছে যায়ই না। কিন্তু ও যদি দেখে যে না, ও তো আমার কাছে আসার জন্য প্রচণ্ড চেষ্টা করছে, ছুটছে, আমি ছাড়া ওর চলবেই না, মানে স্বপ্ন আর কি বিশাল একটা কেত মেরে থাকে সারাক্ষণ, বুঝতে পেরেছো? তো ওই স্বপ্ন তখন চায় যে আমার পেছনে মানুষ ছুটুক, তো ওই কেতটা মারে। তো ওই স্বপ্নর পেছনে যদি তুমি ছুটতে পারো, তাহলে কিন্তু স্বপ্ন তোমাকে ধরা দেবেই এবং তোমাদের স্বপ্ন বাস্তবে পূরণ হবে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আমি ভাগ্য সম্পর্কে যে ডেফিনেশনটা তোমাদেরকে প্রথমেই বললাম, যে ডেফিনেশনটা আমি লিখেছি, তোমাদেরকে আরেকবার আমি বলে দিই, সেটাও একবার বলো যে ঠিক বললাম কিনা বা ঠিক লিখেছি কিনা। আরেকবার বলছি, ভাগ্য মানে হাতের উপর কাটাকুটি খেলার ছক, ভাগ্যের গায়ে যেন কত আঁচড় কত ক্ষত, যে নিজেই ক্ষততে থাকে সে কি আর অন্যের ভালো খারাপের বিচার করতে পারে? আর এই ভাগ্যের ডেফিনেশনটা আমি কিন্তু তোমাদেরকে আমার লেখার সাথে প্রথমেই আমি বলে দিয়েছি, ভিডিওটার প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে। তো সকলে ভালো থেকো, আনন্দে থেকো। এই নতুন ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো, এবং আমি যদি তোমাদের এতটুকু উপকার করতে পারি তাহলে সেটাও আমাকে জানিও। আর আমি কিন্তু চাই এই ভিডিওটা দেখে প্রত্যেকে, আমাকে যারা ভালোবাসো প্রত্যেকে কিন্তু স্ট্রং হবে, শক্ত হবে, চোখের জল মুছবে। আর আমি কিন্তু প্রচণ্ড কেঁদে ফেলি, বাট আমিও চেষ্টা করছি চোখের জল মোছার। তো চলো সবাই একসাথে চেষ্টা করি যাতে না কেঁদে আমরা হাসি মুখে আমাদের জীবনটাকে ভোগ করতে পারি, জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটাতে আনন্দে থাকতে পারি। জীবনে যেন কোনো রকম আমাদের আফসোস না থাকে, এইটা কিন্তু সবার আগে বস খেয়াল রাখতে হবে। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আনফিল্টার্ড লাইফের সাথে থেকো, বজরংদের সাথে থেকো। থ্যাংক ইউ সো মাচ।